নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। রাজ্যের বিরোধী দলনেতা না, এই পদ নিয়ে মামলায় আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্ত বহাল থাকায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিরোধী দলনেতার পদে থাকছেন। 24শে জুলাই পরবর্তী শুনানির দিন। এর পাশাপাশি সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে হাইকোর্ট। বিদ্রোহী ও আদি তৃণমূলের এই দুই শিবিরের সিদ্ধান্ত ও বিধায়ক নিয়ে গোলমালের ফল এবার কি দাঁড়ায়, এখন সেদিকেই নজর। কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে নাটকীয় মোড়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, আপাতত তা স্থগিতই রইল। বিরোধী দলনেতা পদ নিয়ে মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্পিকারের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করা হচ্ছে না। ফলে আপাতত বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থানই বহাল থাকছে। এই মামলায় পরবর্তী শুনানি 24শে জুলাই। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্কে ধাক্কা কালীঘাট তৃণমূল গোষ্ঠী। একই সঙ্গে চাপ বাড়ল শুভনদেব শিবিরের উপর। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্পিকারের সিদ্ধান্তেই শিলমোহর। আদালত স্পষ্ট জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করা হবে না। স্পিকার রথীন্দ্র বোসের দেওয়া স্বীকৃতি বহাল থাকলো। তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিল এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছে। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির উপরে শিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। এদিকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার চিন্তা ভাবনা করছে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে, আমাদের বক্তব্য ছিল তো ইন্ট্রিম অর্ডার দেয়, সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি, অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস বা অ্যাফিডেভিট দিয়েছে। ফাইনাল হিয়ারিং এ বোধহয় জুলাই মাসে কি একটা ডেট দিয়েছে ফাইনাল হিয়ারিং, আমার ঠিক মনে নেই এরকম। অন্যদিকে এই রায়ের ফলে বিরোধী দলনেতা হিসেবে শপথেই থাকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে উপদলনেতা হিসেবে জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহা বহাল থাকছেন। মুখ্য সচেতকের দায়িত্বে থাকছেন আকরুজ্জামানও। হাইকোর্ট এদিন শোভনদেব চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী নির্দেশের আবেদনও খারিজ করে দেয়। ফলে কালীঘাট তৃণমূল শিবিরের ভিতরে নতুন রাজনৈতিকভাবে চাপ তৈরি করেছে। ওদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এসব বিজেপি আর তৃণমূলের খেলা। এটা শাসক বিজেপির তৈরি করা বিরোধী দল। আসল বিরোধী দল তো আইএসএফ, সিপিএম আর কংগ্রেস। যখন বিজেপি ক্ষমতায় আসবে তখনও বলেছি, আজকেও বলছি, এই বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। আমরা বিগত 5 বছর আইএসএফ বামেদের জোটে সংযুক্ত মোর্চার হয়ে আমি একা লড়াই করেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে। এবারে বামেদের পক্ষ থেকে বিধায়ক এসেছেন, আমি আছি, কংগ্রেস আছে, আরো যারা আছে, তারা যে প্রকৃত বিরোধী হয়ে যে লড়াই করা দরকার সেই লড়াইটা আমরাই দেবো। এই মামলার সূত্রপাত বিধানসভায় পরিষদীয় নেতৃত্ব নির্বাচন ঘিরে সই জালিয়াতির অভিযোগ এবং পরবর্তী সময়ে দলের একাংশের বিদ্রোহকে কেন্দ্র করে। পরিস্থিতি এতটাই জটিল হয় যে একাধিক বিধায়ককে বহিষ্কার পর্যন্ত করা হয়। এরপর স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন শোভনদেব শিবির। তবে বিচারপতি রাওয়ের অন্তর্বর্তী নির্দেশে আপাতত বিধানসভায় প্রশাসনিক অচলাবস্থা কাটল বলে মনে করা হচ্ছে। বাজেট অধিবেশন শুরু হওয়ায় এই রায় রাজনৈতিকভাবে আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা হিসেবে কার্যত সক্রিয় ভূমিকা নিতে পারবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এই রায় কেবল বিধানসভার ক্ষমতার ভারসাম্যই নয়, বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সমীকরণেও নতুন মাত্রা যোগ করল। এখন নজর জুলাই মাসের পরবর্তী শুনানির দিকে। কলকাতা টিভি।